স্বাগতন্য পক্ষে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠানে কথা বলি আমরা। নারীর সাফল্য ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ্য এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। নারীবাদ, নারী অধিকার এই সমাজ এবং পুরো বিশ্বেই কী চেহারায় আছে, অন্য পক্ষ তা খুঁজে দেখে। এই বছরটি অন্য রকমের বছর ছিল। বছরের মাঝামাঝি এসে অভ্যুত্থানের মাধ্যমে বিগত সরকারের পতন, সেই পতনে নারীর অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ছিল। আবার সরকার পতনের পর ইনক্লুসিভ রাজনীতির কথা বলা হলেও অনেক জায়গা থেকেই বাদ পড়েছেন নারীরা। আন্দোলনে নারীর ভূমিকাও অনুক্ত থেকে গেছে কখনো কখনো। এসব নিয়ে আজ অন্য পক্ষের আলোচনার বিষয় কেমন গেল নারীর 2024, এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে আজ যুক্ত আছেন অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। অনেকদিন পরে ফারাহ কবির অন্য পক্ষে আপনাকে পাওয়া গেল। আমরা অনেক ধন্যবাদ। একটা সালতামমির মতো করতে চাচ্ছিলাম আসলে, যে পুরো বছর কি হলো না হলো। প্রতি বছরই করি, কিন্তু এবার আসলেই তো একটু অন্যরকম একটা বছর গেল। আমি যদি শুরুতেই আপনাকে একটু মনে করিয়ে দিই ফারাহ কবির, যে আমার যতদূর মনে পড়ে বিবিসিতে আমি একটা রিপোর্ট দেখছিলাম যে নারী কোটা, যেই কোটা নিয়ে আসলে এই আন্দোলনটি হলো এবং একটি রেজিমের পতন হলো, সেখানে নারী কোটা নিয়ে নারীরা বলছেন যে আমরা এই কোটা চাই না। তো নারীদের এই যে একটা বিশাল ভূমিকা এই অভ্যুত্থানে, এই ভূমিকাকে যদি আপনি প্রথমে একটু ব্যাখ্যা করেন, তারপরে আমরা পুরো বছরের নারীর অন্য কথাও নিশ্চয়ই বলবো। অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, শুধু এই আন্দোলন না, প্রতিটা আন্দোলনে নারীর যে ভূমিকা, এটাকে সবসময় খাটো করে দেখা হয়। কিন্তু এবার যেহেতু যুবরা যুক্ত ছিল এবং বলা হয় যে জুলাই আগস্ট যে আন্দোলন, সেখানে একটা থাকে না, একটা সময়ে একটা পিকে আসে। সেই পিকটা ছিল যখন নারী স্টুডেন্টরা বের হয়ে আসলো এবং তারা সামনে দাঁড়িয়ে গেল, একেবারে পুলিশের সামনে হোক বা তাদের সহযোদ্ধাদের সঙ্গে। প্রথম রাতেই যখন পিকে ওঠার প্রথম রাতে কিন্তু মেয়েরা হল ছেড়ে চলে এসছে। তো এটা আমরা যেমন মনে রাখবো এবং এটাকে আমরা যেমন সম্মান করব, আবার আমরা অন্যান্য আন্দোলনেও কিন্তু দেখেছি যে একই ব্যাপার। 52 থেকেই আমরা দেখছি, 52 বা ইভেন ব্রিটিশ হাটাও, যে কোনো আন্দোলনে কিন্তু যেটা হয় যে আন্দোলনটা শেষ হয়ে গেলেই নারীকে বলা হয়, মানে ধরে নেওয়া হয় যে সে তার গৃহস্থলে ফিরে যাবে, সে তার পুরনো যে জীবন সেইভাবে সে সেখানে ফিরে যাবে। ফিরে যেতে অসুবিধা নেই, কিন্তু তার যে নেতৃত্ব, এই জায়গাটাকে পূরণ করবে। সেই যে নেতৃত্ব দিয়েছে, তার যে অবদান ছিল, সেটা কি অন্যরা পূরণ করতে পারে? আমার তো বিশ্বাস সেটা করতে পারে না। তারপর আপনি যে প্রশ্নটা রাখলেন যে কোটার, মানে তাত্ত্বিকভাবে যদি আলোচনা করা হয়, তাহলে গণতন্ত্রে তো কোটার প্রয়োজনই নেই। সবার সমান অধিকার থাকবে, সবাই একসঙ্গে কাজ করবে, সবাই এক ধরনের সুযোগ পাবে। কিন্তু এটা কি আমাদের বাস্তবতা? না, একেবারেই না। এবং কোটাটা কেন 72-এর পরে আনা হয়েছিল, বা কোটাটা এতদিন ধরে কেন আছে, যে নারীকে তো সেই সমান সুযোগ দেওয়া হয় না। আপনি কোনো প্রতিষ্ঠান বলেন, রাজনীতি যারা করে, যেই পলিটিক্যাল পার্টি বলেন, সেইখানে কিন্তু নেই, এখনও নেই। তো সেই জন্যই কোটাটা নিয়ে কথা হচ্ছিল। এখন অবশ্য আমরা কোটার বিরুদ্ধে দাঁড়াবার যেই এখন একটা অবস্থান নিয়েছি, এটার অনেক লজিক আছে। কিন্তু এটা মনে রাখতে হবে তাহলে যে নারীকে কিভাবে নিয়ে আসবেন, এবং মার্জিনালাইজ গ্রুপ, যারা প্রান্তিক গ্রুপগুলোকে, সেটাকে আপনি নিশ্চিত করবেন কিনা, সেটা সরকার নিশ্চিত করবে কিনা বা রাজনৈতিক দল নিশ্চিত করবে কিনা। আমি এখানে একটু ফারাহ কবির আসলে একটু ক্রিটিক্যাল যদি হই, যে আন্দোলনের সময় আসলে এক ধরনের কি বলবো, যে উত্তেজনা থাকে। সেই উত্তেজনায় হয়তো অনেক নারীরাও বলেছেন যে নারী কোটা চাই না। আপনি নিজেই বলছেন যে বাস্তবতা আসলে ভিন্ন তৃণমূলের নারীদের, তাহলে এবং এখনও আমরা সেই লেভেল প্লেইং ফিল্ডে যাইনি যে আমরা বলতে পারি যে নারী কোটা প্রয়োজন নেই। এখন কি আসলে এই বিষয়টি নিয়ে আবার কথা বলা প্রয়োজন বলে আপনি মনে করেন কিনা? উর্মি, আমার কাছে নারী কোটাটা যতটা না গুরুত্বপূর্ণ, নারীর জন্য যেই ধরনের পদক্ষেপ নিতে হবে সেটাকে কেউ বলছে কিনা। এখন পর্যন্ত কিন্তু বৈষম্য দূরীকরণের কথা হচ্ছে, কিন্তু সেই বৈষম্য দূরীকরণে কি আমরা উত্তরাধিকার সংস্থান করেছি? না, সম্পত্তিতে উত্তরাধিকার, হ্যাঁ সম্পত্তিতে। আচ্ছা,
বাল্যবিবাহ রোধের জন্য যে আইনটা করা হলো তার মধ্যে আবার একটা ক্লজ ঢুকিয়ে দেওয়া হলো, সেটার কি নিয়ে কোনো আলোচনা হচ্ছে? আমাদের দেশে 40% নারী আমরা যেই সূচক ব্যবহার করি দারিদ্র্যের, তার নিচে বসবাস করে। এই 40% নারীর জন্য কি করা হবে? সে রাস্তায় কেন ফ্রিলি চলতে পারে না? সে কেন তার মতামত দিতে পারে না? আজকেও কেন বলা হচ্ছে যে এসএসসি পাশ করার পরে তার বিয়ে হয়ে গেলে কোনো, এটা একটা সমস্যা না, 16 বছরে বিয়ে হয়ে যেতে পারে। সে কোন কাজ করবে, কোথায় চাকরি করবে, কোথায় যাবে, এখনও এটা নিয়ন্ত্রণ করা হচ্ছে। সো কোটাটা তো নিশ্চয়ই একটা বিষয় ছিল, কিন্তু কোটার চেয়েও বড় কথা হলো নারীকে কি সেই সম্মান দেওয়া হচ্ছে কিনা, তাকে সেই জায়গায় আনা হচ্ছে কিনা। আমি তো আগেও যেটা বললাম, ইন প্রিন্সিপাল, ইন থিওরি কারোর জন্যই কোটা থাকা উচিত না, বাট ইন প্র্যাকটিস পলিটিক্যাল পার্টিটা কি কমিট করেছে যে তারা সমস্ত 50%, তুমি 30% কেন বলো? 50%, বিকজ আমার দেশের মানুষের যদি অর্ধেক হয় নারী, তাহলে কথা না, যেটা আরপিওতে ছিল না। আমি যদি একটু বলি ফারাক কবি, আমার কাছে মনে হয় কি এই বছরটা অর্ধেক, মানে জুন মাস বা জুলাই মাস পর্যন্ত আসলে একরকম, তারপরের 6 মাস আসলে একরকম। আমি যদি আসলে পরের 6 মাস যেহেতু খুব বেশি আমাদের সামনে মূর্ত হয়ে আছে, সেটা নিয়ে একটু কথা বলি। দেখেন, আমরা দেখলাম যে আন্দোলনে নারীরা ছিল এবং যথারীতি তারা আবারও তাদেরকে আড়ালে ফেলে দেওয়া হলো, এবং এখন পর্যন্ত আমরা যে ইনক্লুসিভ রাজনীতির কথা বলছি সব জায়গায়। আমি কালকেই আমার ফেসবুকে একটা পোস্ট শেয়ার করলাম যে একটা ঐক্য হচ্ছে, জাতীয় ঐক্য, যেখানে শুধুমাত্র একজন নারী রয়েছেন। অনেক বলেও এই টোকেনিজম থেকে বের হওয়া যাচ্ছে না। তাহলে কিরকম ইনক্লুসিভ সোসাইটি করার জন্য এই আন্দোলন এতগুলো মানুষের জীবন গেল? আমার মনে হয় কি যে এখন আমাদেরকে আরেকটা আন্দোলন করতে হবে সাম্যের জন্য। বৈষম্য দূরীকরণটাকে ব্যাখ্যা করে ইনক্লুসিভ করতে হবে। শুধু তো একটি দিক থেকে দেখলে হবে না। যদি দেশের অর্ধেক জনসংখ্যা বাদ পড়ে যায়, তাহলে নিশ্চয়ই আমাকে আরেকটা আন্দোলন করতে হবে। এবং সেই আন্দোলন আমাদেরকে এখন না, নারীদেরকে মনে রাখতে হবে যে আমরা ভিকটিম না, আমাদের এজেন্সি আছে। আমাদের যে অবদান অর্থনীতিতে, সমাজে, পরিবারে, রাজনীতিতে, যখন মানুষ যুদ্ধ করছে সেখানে, আন্দোলন করছে সেখানে, তো সব জায়গায় যদি আমরা অবদান রাখি, তা আমাদেরকে স্বীকৃতি দেবে না কেন? কিন্তু এই যে এজেন্সির কথা, কেন এটাকে আসলে আমাদেরকে প্রেস ক্লাবের হল ভাড়া নিয়ে বলতে হয় বা মাইক ভাড়া নিয়ে বলতে হয়? কই পুরুষদের তো তাদের এজেন্সির কথা বলতে হয় না, এটা তো আমাদের এমনি থাকার কথা যে আন্দোলন করলো নারীরা, তাহলে কেন আলাদা করে আবার মাইক ভাড়া করতে হচ্ছে? দুঃখের বিষয় হলো পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা তো পরিবর্তন হয়নি, এবং কাঠামোগত যে সমস্যাগুলো ছিল সেগুলো তো এখনো যায়নি, দূর হয়নি। তা আমাদেরকে দেখতে হবে যে এই সংস্করণে কতটা প্রাধান্য দিতে হচ্ছে। এই কাজটা কিন্তু মিডিয়া করবে, এই কাজটা আমাদের সবাইকে করতে হবে এবং বারবার আওয়াজ তুলতে হবে। কেন 50% নারী, তারপরে যদি আমরা মেয়ে শিশুদের নেই, তাহলে একটা দেশের 60-70% পপুলেশন। তারপরে আমরা এখন অনেক কথা বলছি যুবদের নিয়ে, তো ওই যুবদের মধ্যে কি নারী যুব নেই? তাদের ভূমিকা নেই, তাদের অবদান নেই? তাহলে ওদের জন্য কি ব্যবস্থা? আমরা যেসব ছবি দেখি টেলিভিশনে, বিভিন্ন সংলাপের অথবা রাজনৈতিক দলের সমাবেশ, কত পার্সেন্ট আমরা আসলে নারীর ছবি দেখি ফারাক কবির? এখনো আসেনি, এবং এখনো আমরা কোনো প্রতিশ্রুতি পাচ্ছি না। আমার কথা হলো যে আমাদেরকে এখন নামতে হবে, বলতে হবে যে এই সংস্কার, যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে এজেন্ডা ছিল সেটা ঠিক আছে, পাশাপাশি ছিল, হ্যাঁ, স্পিরিটটা যেন না হারিয়ে যায়। পাশাপাশি যেটা হলো যে সামনে যদি নির্বাচন হয়, রাজনৈতিক দল ক্ষমতায় আসে, তারা এখন থেকে বলতে হবে আমাদেরকে কিভাবে যুক্ত করবে, কোন কোন প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। আমরা কিন্তু এক ধরনের আলোচনা শুনছি যে 16 বছর বয়সে বিয়ে দিয়ে দেওয়া যাবে, এসএসসির পরে তাকে যেন কি ব্যভিচারের কথা হচ্ছে, নারীর চলাফেরা, তার জামা কাপড়, অনেক কিছু শুনছি। ওগুলোকে আমি একদিকে রেখে আমি জানতে চাই রাজনৈতিক দল কিভাবে আমাদেরকে এর মধ্যে ইনক্লুড করতে হবে। সে একেবারে আমার ভোটটাও তো কাউন্ট করে। আর তাই যদি না, আমরা যদি 50% ভোটার ভোট না দেই, তাহলে ওই নির্বাচনের গ্রহণযোগ্যতাটা কি হবে? আমরা একটা বিরতির সময় পৌঁছে গেছি, বিরতি থেকে ফিরে আবারও কথা বলবো অন্য পক্ষে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন, ফিরছি বিরতির পর। অন্য পক্ষে আবার স্বাগত। আজ পুরো বছর নিয়ে কথা বলছি কেমন গেল নারীর 2024। সাথে আছেন অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর
ফারাহ কবির, যেটা বলছিলাম যে আমরা যদি একটু এখন যেহেতু শেষ অংশে আছি একটু সুপারিশের কথা বলি। আমরা এক্ষুনি কথা বলছিলাম যে একটি নারী কমিশন শেষ পর্যন্ত হয়েছে, নারী এবং গণমাধ্যম কমিশন সবার শেষে সংস্কার কমিশন, এবং তার এখনো কোনো আউটকাম আমরা পাইনি, হয়তো পাবো সামনে, যদিও বলা হচ্ছিল যে জানুয়ারির মধ্যেই সবার সুপারিশগুলো দেবে। যদি আপনি একটু বলেন ফারাহ কবির যে আমরা আসলে কি কি পেলাম আন্দোলনের পরে নারীদের জন্য। বেশ কঠিন একটা প্রশ্ন। আমি আলাদা করে নারীদের জন্য কিছু পেয়েছি কিনা সেটা আসলে এখনো বলা যাবে না। হ্যাঁ, কিন্তু বৈষম্য দূরীকরণে আমরা আশাবাদ দিই যে বৈষম্য, সব ধরনের বৈষম্য থেকে ওনারা বিরতি বা ওখান থেকে সরে আসতে পারবে, এটা একটা। এবং সামনে যাওয়ার জন্যে দেখেন পলিসিগুলো আমাদের অনেক আছে, আইনও আছে, রেপ আইন নিয়ে এখন কাজ হচ্ছে, সেখানে যে বিষয়গুলো বাধা সৃষ্টি করছে সেগুলো দূর করতে হবে। সিডোর নিয়ে কিন্তু কোনো কথাবার্তা হচ্ছে না। সিডোর যে দুটো ক্লজ নিয়ে যে রিজার্ভেশন আছে ওটা কোথায় যাবে সেটা একটু দেখতে হবে ওনাদেরকে। দ্বিতীয়ত হলো যে কোনো পলিসি রিফর্মে নারীকে তার প্রয়োজনটা খুব দরকার। আপনি জানেন যে এখন পৃথিবী জুড়ে আমরা জলবায়ু পরিবর্তনের বিষয় বলছি। আপনি রুরাল মানে গ্রামের ছবি দেখেন বা শহরের ছবি দেখেন, এই যে জলবায়ু পরিবর্তনের কারণে তারা ডিসপ্লেসড হচ্ছে, তারা ঘর ছাড়ছে, তাদেরকে চলে আসতে হচ্ছে, জীবন জীবিকা হারাচ্ছে, এটার কোনো প্ল্যান আছে কিনা। এবং এখানে নারীরা কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদেরকে দেখা যায় যে পুরুষরা কাজ না পেলে নানা ধরনের বিহেভিয়ারে চলে যায়, মাদক বলেন, ভায়োলেন্স বলেন, নারীকে কিন্তু সেই সংসারটাকে ধরেই রাখতে হয়, তার সন্তানগুলোকে খাওয়ার থেকে পানি থেকে সব কিছু। তাহলে এখানে ব্যবস্থা নিতে হবে। আমি আশা করি যে এই সরকার এই সামনে বাজেটে এইসব বিষয়কে প্রাধান্য দিয়ে দিবেন, পলিসি রিফর্মের জন্য কাজ করবেন। নারী কমিশনটাকে বানিয়েছে বেশ পরে, 6টা কমিশন আগে হয়েছিল, কিন্তু ওই 6টা কমিশনেরও যে দায়িত্ব সেখানেও কিন্তু নারীর বিষয়গুলো আসা উচিত খুব পরিষ্কারভাবে। কারাপশন বলেন, পার্টিসিপেশন ইলেকশন বলেন, রিফর্ম যখন, তো রিফর্ম তো দুইটা, নারী পুরুষ উভয়ের জন্য এবং থার্ড জেন্ডার বা এলজিবিকিউর জন্য বলতে হবে, এটা মাথায় রাখতে হবে। আমরা জানি যে শিক্ষা যে কারিকুলাম সেখানে পরিবর্তনের কথা তুলেছিলেন আমাদের খুবই ভালো ভালো আছেন, শিক্ষক আছেন, কারিকুলাম ডেভেলপ, কিন্তু যেই ওনারা ইনক্লুশনের কথা বলেন তখন বাদ দিয়ে দেওয়া হয়, এটা চলবে না। কারণ ইনক্লুশন মানে ইনক্লুশন, এবং সেখানে শুধুই নারী পুরুষ না, সেখানে আসলে অন্যদেরও আনতে হবে সমান জায়গা। আমরা যদি একটু মানে সোসাইটির দিকটা নিয়ে একটু কথা বলি এবং সেই সাথে এই সরকারের কাছে আমরা বিষয়গুলো চাই কিনা। দেখেন, দেখি যে আমরা দেখছি যে নারীর পোশাক নিয়ে আগেও যেমন কথা হতো, এখনো তেমন কথা হয়। পরিবর্তনটা কি হলো? পরিবর্তনটা এখন বলতে পারেন যে আসলে পরিবর্তন তো এত দ্রুত হয় না। একটা পলিটিক্যাল পরিবর্তন হয়েছে, কিন্তু সামাজিক পরিবর্তন তো এত সহজে আসে না। কিন্তু সেই দায়িত্বটা তো আসলে আমরা এতগুলো জীবনের বিনিময়ে আমরা চাই যে সেই দায়িত্বগুলো নেওয়া নিক, এই সরকারই নিক অথবা ছাত্র জনতা নিক বা যেই নিক। সেই জায়গায় যদি আমরা যে কীভাবে সামাজিক পরিবর্তনটা আমরা শুরু করতে পারি। সামাজিক পরিবর্তনের জায়গাটা মনে রাখতে হবে, যেই খারাপ কাজগুলো বা যেটা নেতিবাচক কাজগুলো হয়ে গেছে সেইখানে যেন আবার না যায়। এবং সমাজে একজনকে বাদ দিয়ে আরেকজনকে দিয়ে এক চাক্কা কখনো গাড়ি চলবে না। এবং আমাদের যারা নীতি নির্ধারক তাদেরকে এটা মাথায় রাখতে হবে, এখন থেকে সেই পরিবেশটা তৈরি করতে হবে। এবং যেই পলিসি বা আইন আছে সেগুলোতে সংস্করণ দরকার হলে করতে হবে, ঠিক আছে। আর আপনাকে কিছু কিছু কঠিন বিষয় নিয়ে আলোচনা করতে হবে। বাল্য বিবাহ কোনো মতেই মেনে নেওয়া যাবে না। আপনি ক্লজ 16 দিয়ে এই দিয়ে ওই দিয়ে করলে হবে না। উত্তরাধিকার আইনকে আপনাকে সম্পত্তিতে আনতে হবে, আপনার কোম্পানিগুলোতে। আমি এখানে একটু আসলে পরিষ্কার হতে চাই ফারাহ কবির, যে আমরা কি এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে এই দাবিগুলো করব, নাকি অপেক্ষা করে বসে থাকবো যে নির্বাচন হবে, পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তারপরে সম্পত্তিতে নারীর অধিকার, অভিভাবকত্ব আইন, তারপরে হচ্ছে আপনার বাকি যে বিষয়গুলো রয়েছে, সিডোর যে ক্লজে রিজার্ভেশন রাখা। আমরা যেন এই ভুলটা না করি। কেন সংস্কার করার যে কমিশনগুলো ওনারা না প্রস্তাব রাখবেন,
তো ওনারা যদি প্রস্তাব রাখেন সেখানে এই সবগুলো প্রস্তাব আসা উচিত, তাহলে না আমাদের কাছে একটা রূপরেখা থাকবে, আমরা যেটা নিয়ে আমাদের রাজনীতিতে যারা আছেন, যে পার্টিগুলো আছে তাদেরকে ধরতে পারবো। এই কমিশনের যে কাজটা সেটাই তো এটা হবে, যে সংস্করণের কথাগুলো বলবে, সব ধরনের রিফর্ম নিয়ে বলবে। আমরা কেন বসে থাকবো? একদম শেষ প্রশ্ন ফারাহ কবির, আমার কোথায় যেন মনে হচ্ছে যে এই যে নারীরা যে ইনক্লুসিভ না, এটা কোথাও কোথাও কেউ কেউ অস্বীকার করার এক ধরনের প্রবণতা এটা তো সবসময় ছিল। আবার যারা একদম এর সঙ্গে যুক্ত তারাও কোথাও কোথাও যেন খানিকটা অস্বীকার করার এক ধরনের প্রবণতা। আমি আর গেস্ট ওয়ার্কে না যাই, আমি মনে করি যে আমরা সেটা মেনে নিব না। সো সবাই, আমরা যারা এদেশের অর্ধেক নারী, আমার দেশ, আমরা এই দেশেই জন্ম নিয়েছি, এখানেই আমরা বড় হয়েছি, এত কিছু করেছি এত বছর ধরে, আমরা এটা নারী হিসাবে মেনে নিতে রাজি না। সো আমাদেরকে এগিয়ে আসতে হবে, কারোর জন্য অপেক্ষা করতে রাজি না। এবং সেই সাথে আমার মনে হয় যে যেটা আমরা বলছিলাম যে যেহেতু সংস্কার কমিশন গঠিত হয়েছে এতগুলো, ফলে তাদের কাছে দাবিগুলো অবশ্যই রইবে। জি জি, অনেক ধন্যবাদ ফারাহ কবির। আমরা বছরের সালটা আমি করতে গিয়ে আমার মনে হয় যে আগামী বছরে কি কি চাই তারও একটা লিস্ট দিয়ে ফেলেছি, এবং সেটা বোধহয় দেওয়াই উচিত, কারণ তা না হলে আর কিভাবে আমরা নিশ্চয়ই আগামীতে আবারও কথা হবে এসব নিয়ে। অনেক ধন্যবাদ আপনাকে, সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। এ ছিল আজকের অন্য পক্ষে। থাকুন ডিবিসি নিউজের সঙ্গেই 24 ঘন্টা।